Welcome to our academy. Welcome to Dreamland Academy, Vivekananda Dreamland Academy. Today we will discuss about শিবাজি। কে এই শিবাজি? শিবাজি ছিলেন একজন অন্যতম মারাঠা নায়ক, যাকে বলা হয় মারাঠা জাতীয়তাবাদের জনক। এখান থেকে কোশ্চেন আসবে যে মারাঠা জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? শিবাজি। সেকেন্ড কোশ্চেন আসবে ছত্রপতি টাইটেল কার ছিল? ছত্রপতি। আচ্ছা, আমি এইটা পরের যত ক্লাসটা এগিয়ে যাবে তখন বলবো যে ছত্রপতি শিবাজি টাইটেলটা শিবাজি কিভাবে কোথায় নিয়েছিল। এই শিবাজি পড়ার আগে আমরা শিবাজির জন্ম স্টোরি সম্পর্কে একটু জানবো। তাহলে জন্মটা কী ছিল শিবাজির? এই মারাঠা নায়ক, তার জন্ম স্টোরি কী ছিল? দেখো, তার ফাদার কে ছিল? শিবাজির ফাদার ছিল শাহজি ভোসলে। মা কে ছিল? তার মাদার ছিল জিজাবাই। দেখো, আমরা জানি যে যারা তাদের জীবন দশাতে কোনো একটা কৃতিত্ব দেখিয়েছে, ঠিক তাদের জন্ম স্টোরি নিয়েই কোনো না কোনো মিস্ট্রি লুকিয়ে আছে। সেই মিস্ট্রিটা কী ছিল? জিজাবাই দীর্ঘদিন ধরে কোনো সন্তান লাভ করতে পারছিল না। সেই সময় জিজাবাই পীরের দরগা, ঠাকুরের দরগা, শিবের কাছে উপাসনা করে এবং সেই উপাসনা করে তার গর্ভে আসে শিবাজি। জিজাবাই স্পেশালি তখন শিবের উপাসনা করত। প্রত্যেক মানডে এই জিজাবাই শিবের মাথায় জল ঢালতো এবং সেই শিবের আশীর্বাদে, স্পেশালি দ্য ব্লেস অফ শিব, শিবাজি বন। তাহলে এই হলো শিবাজির জন্ম। আচ্ছা, জন্মের পর থেকে শিবাজির উপরে তার পিতার থেকে তার মায়ের প্রভাব বেশি পড়েছিল। কেন? জন্মের পর তো একজন শিশুর উপরে তার পিতারও ইকুয়াল প্রভাব থাকে, কিন্তু না, এক্ষেত্রে শিবাজির উপরে তার মায়ের থেকে তার পিতা শাহজি ভোসলের প্রভাব অনেক বেশি ছিল। কেন? দেখো, কারণ এই সময় এই শাহজি ভোসলে আহমেদনগর এর জমিদারিতে চাকরি করত। তারপরে সেখান থেকে সে চাকরি পায় বিজাপুরের সুলতানের কাছে। এই বিজাপুরের সুলতান তাকে কর্ণাটকের জমিদারি দেয়, কর্ণাটক। সুতরাং এই শাহজি ভোসলে কর্ণাটক চলে যায়। কর্ণাটকের কোথায়? বেঙ্গালুরুতে। তাহলে এই কর্মসূত্রে ফাদার শাহজি ভোসলে তখন বেঙ্গালুরুতে আছে। তাহলে কি বেঙ্গালুরুতে তিনি একা থাকবেন? না, তখনকার তো একাধিক বিয়ে প্রচলিত ছিল, সবাই দেখতাম একাধিক বিয়ে করছে। সুতরাং এই শাহজি ভোসলে সেখানে বেঙ্গালুরুতে আর একটা বিয়ে করে, আর একজন স্ত্রী থাকে সেখানে, তার সঙ্গে, তার নাম ছিল তুকাবাই। তুকাবাই ওয়াজ দ্য সেকেন্ড ওয়াইফ অফ শাহজি ভোসলে। দ্য কোশ্চেন মে কাম ইন এক্সাম, তুকাবাই দ্য সেকেন্ড ওয়াইফ অফ শাহজি ভোসলে। ক্লিয়ার? তাহলে এই হলো। আচ্ছা, তাহলে এখানে এই মায়ের সঙ্গেই কি শিবাজি একাই ছিল? একজন মহিলার সঙ্গে একজন মহিলা কি একাই শিবাজিকে পালন করেছিল, না আর কেউ তাকে সাপোর্ট করেছিল? হ্যাঁ, তার সঙ্গে আর একজন ছিল। সেই আর একজনটা কে ছিল? কণ্ডদেব নামে হিন্দু ব্রাহ্মণ সেই সময় জিজাবাইয়ের সঙ্গে থাকতো এবং সেই কণ্ডদেবের প্রভাবও পড়েছিল শিবাজির উপরে। আর এই কণ্ডদেব এবং জিজাবাইয়ের প্রেজেন্সি হয়ে যায় পরবর্তীকালে শিবাজির মারাঠা নায়ক হয়ে ওঠার অন্যতম কারণ। কেন? কিভাবে? এই জিজাবাই আর কণ্ডদেবের কাছে শিবাজি সেই সময় রামায়ণ, মহাভারত, পুরাণের নানা নিত্য নতুন কাহিনী শুনত এবং সেই কাহিনী শুনে শিবাজির মনে একটা জাতীয়তাবাদী চিন্তার জন্ম হয়। সেই জাতীয়তাবাদী চিন্তাটা কী ছিল?
যে সারা ভারত জুড়ে শিবাজি হিন্দু রাজ্য গঠন করবে, সারা ভারত জুড়ে শিবাজি হিন্দু রাজ্য গঠন করবে। তাহলে এইভাবে শিবাজির মনে একটা নতুন চিন্তাধারার জন্ম হলো যে সারা ভারত জুড়ে শিবাজি হিন্দু সাম্রাজ্য গঠন করবে রামায়ণ মহাভারতের কাহিনী শুনে। তাহলে এরপরে শিবাজির পরবর্তী পাথটা কেমন ছিল, কীভাবে শিবাজি তার এই স্বপ্ন পূরণ করতে অগ্রসর হয়েছিল। দেখো আমরা যদি এটা তখন ভারতের ছবি আঁকি, আচ্ছা আমি তাড়াহুড়ো করে আঁকতে গিয়ে এরকম হয়ে যাচ্ছে, আমি সরি ফর দ্যাট। আচ্ছা এখানে গুজরাট, পাঞ্জাব, আর এখানে দাক্ষিণাত্য। দেখো এখানে সেই সময় এখানে, আচ্ছা সরি, আই এম ভেরি সরি বিকজ ম্যাপটা তেমনও হয়নি, কারণ আমাকে তাড়াহুড়ো করে ক্লাসটা নিতে হচ্ছে, সময় বেড়ে যাবে, তোমাদের সময় নষ্ট হবে। দেখো এখানে সেই সময় ছিল পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ড। সরি এটা আমি এক্সট্রা বলে দিয়েছি। দেখো সেই সময় উত্তর ভারতে আছে মুঘল শাসন, আর মুঘল শাসনে সেই সময় কে কে আছে, ঔরঙ্গজেব, শাহজাহান। উত্তর ভারতে মোগল শাসনের তখন একটা ধিমেতাল অবস্থা, একটা দুর্বল অবস্থা। আর দক্ষিণ ভারতে কী অবস্থা, দক্ষিণ ভারতে তখন চলছে সুলতানি শাসন, কিন্তু এই সুলতানি শাসন তখন বিপর্যস্ত হয়ে গেছে মুঘল শক্তির বারংবার আক্রমণে। সুতরাং সারা ভারত জুড়েই একটা দুর্বল অবস্থা। আর সেই সুযোগে শিবাজি এই পশ্চিমঘাট উপকূলের, পশ্চিমঘাট পর্বতমালার কাছে অবস্থিত মাওলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই মাওলিদের নিয়ে একটা শক্তিশালী সুদক্ষ সৈন্যবাহিনী গঠন করে। আচ্ছা এই শিবাজির জন্মটা কোন সময় হয়েছিল, দেখো শিবাজির জন্ম হয়েছিল 16 and 27। মতান্তরে অনেকে বলে 16 and 30, অনেকে বলে 16 and 27, অনেকে বলে 16 and 30। প্লেসটা কোথায় ছিল শিবাজির, প্লেস অফ বার্থ ছিল শিবনের গিরিদুর্গে, অর্থাৎ যেখানে শিবাজির সেই নাড়িটা কাটা হয়েছিল সেটা ছিল শিবনের গিরিদুর্গে অফ মহারাষ্ট্র। দেখো শিবাজির জন্ম থেকেই কিন্তু সেই শিবের একটা নাম তার সঙ্গে জড়িত হয়ে রয়েছে, শিবনের গিরিদুর্গ, শিবের আশীর্বাদ। তাহলে প্রথম থেকেই কিন্তু শিবাজির জন্মের উপরে শিবের প্রভাব, আর সেই জন্যই শিবাজি সারা ভারতে হিন্দু রাজ্য গঠনের স্বপ্ন দেখে। এবারে দেখো এই মাঙ্গলিদের নিয়ে শিবাজি একটা শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেছে। এই মাঙ্গলিদের সাহায্য নিয়ে শিবাজি সেই সময় তোরনা নামক দুর্গটি দখল করে। তারপরে শিবাজি দাক্ষিণাত্যে বিজাপুরের উপরে দৃষ্টি দেবে, অর্থাৎ বিজাপুরের সুলতানের জমিদারিতে বিভিন্ন রাজ্য দখলের দিকে দৃষ্টি দেবে। সেই সময় কি বিজাপুরের সুলতান চুপ করে থাকবে? না, কারণ দেখো আমরা একটু আগেই পড়েছি যে সেই সময় বিজাপুরের সুলতানের অধীনে তার বাবা শাহজি ভোঁসলে চাকরি করছে। শাহজি ভোঁসলে সেই সময় কর্ণাটকে আছে, আর তার বাবা যেই বিজাপুরের সুলতানের কাছে চাকরি করছে, সেই বিজাপুরের সুলতানের বিরুদ্ধেই শিবাজি যুদ্ধ ঘোষণা করছে। সেই জন্যে বিজাপুরের সুলতান তখন তার বাবা শাহজি ভোঁসলেকে বন্দি করে, এবং সঙ্গে শাহজি ভোঁসলের আরও দুজন সঙ্গীকেও বন্দি করে, মোট 3 জন। জেলে তাদের মধ্যে অকথ্য অত্যাচার করা হয়, এবং সেই অত্যাচারের ফলে একজন শাহজি ভোঁসলে এবং অন্য যে 2 জন, তার মধ্যে একজন জেলের মধ্যেই মারা যায়, তাকে পিটিয়ে মেরে ফেলে। আর দ্বিতীয় জনকে কী করেছিল, দ্বিতীয় জনকে বিজাপুরের সুলতান ছেড়ে দিয়েছিল। কেন? কারণ যাতে করে সেই দ্বিতীয় জন শিবাজিকে গিয়ে বলে যে তার বাবা শাহজি ভোঁসলেকে জেলের উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে। আর সেই দ্বিতীয় জনকে ছেড়ে দেওয়ার পরে সে শিবাজিকে গিয়ে বলে সেই কথা। তখন শিবাজি তার বাবাকে মুক্ত করার শর্তে দীর্ঘদিন
সাম্রাজ্য বিস্তার থেকে বিরত ছিল। তাহলে শাহাজি ভোঁসলে মুক্তি পেয়ে গেল এবং শিবাজি কিছুদিন সাম্রাজ্য বিস্তার থেকে বিরত ছিল। তাহলে শিবাজি কি সারা জীবন বিরত থাকবে? না। এরপরে দেখো শিবাজির সঙ্গে কি হবে। প্রথমে এলো বিজাপুরের সুলতান। দেখো 1659, এই 1659 নাগাদ বিজাপুরের সুলতান আফজল খাঁকে পাঠায় শিবাজিকে দমন করার জন্যে। এই আফজল খাঁ এসে শিবাজির দুর্গকে ঘিরে ফেলে। তার ফলে শিবাজি কোনো খাবার, ফুড, ওয়াটার এবং আরও এসেনশিয়াল কমোডিটিজ নেসেসারি ফর লাইফ এগুলো কিছুই পাচ্ছিল না। কিন্তু এরপরে আফজল খাঁ ফিল করে যে শিবাজির সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে শিবাজিকে পরাজিত করা সম্ভব না। সেজন্য আফজল খাঁ একটা কূটনৈতিক চাল চেলেছিল। কী সেই কূটনৈতিক চাল? আফজল খাঁ শিবাজিকে শান্তি চুক্তি করার জন্য প্রতাপগড়ের দুর্গে ডেকেছিল। প্রতাপগড়, এখানে আফজল খাঁ শিবাজিকে আলিঙ্গন করার ছলে শিবাজিকে বুকে চেপে মেরে দিতে চায়। এই সময় আফজল খাঁ শিবাজিকে আলিঙ্গন করার ছলে বুকে চেপে মেরে দিতে চায়। কিন্তু শিবাজিও তো কম চালাক না, সেও ছিল মারাঠা জাতীয়তাবাদের অন্যতম নায়ক। শিবাজি আগে থেকেই সেটা গেস করেছিল, তাই শিবাজি গায়ে লোহার বর্ম পরে গিয়েছিল আর হাতে ছিল তার বাঘনখ। এরপর আফজল খাঁ যখন শিবাজিকে চেপে মেরে দিতে চায় তখন শিবাজি তো আগে থেকে গায়ে লোহার বর্ম পরে গিয়েছিল, তার ফলে শিবাজিকে মারতে পারেনি। উল্টে কি হলো, শিবাজি তার বাঘনখ দিয়ে আফজল খাঁকে হত্যা করে। এই বাঘনখটা কি? বাঘনখ ছিল এমন এক ধরনের নখ যার ফলাগুলো গুটিয়ে থাকবে, যখন খুলে যাওয়ার পরে অ্যাটাককারীকে হত্যা করবে, তাকে গেঁথে যাবে। তাহলে এইভাবে শিবাজি আফজল খাঁকে হত্যা করলো 1659 নাগাদ। তাহলে এর ইম্পর্টেন্সটা কী হলো? শিবাজি যে আফজল খাঁকে হত্যা করলো তার তো একটা ইম্পর্টেন্স থাকবে। হ্যাঁ, সেই সময় আফজল খাঁর এই হত্যা মারাঠাদের এবং সারা হিন্দু ভারতকে একটা নতুন শক্তি দিয়েছিল। কেন? আফজল খাঁর মতো মানুষকে, যে ছিল দীর্ঘ 7 ফুট থেকে 7.5 ফুট লম্বা, সে আফজল খাঁর মতো মানুষকে শিবাজি হত্যা করেছে। অর্থাৎ সারা মারাঠা জাতি দেখতে পায় যে তারা একজন লিডার পেয়ে গেছে, যাকে সামনে দাঁড় করিয়ে তারা সারা ভারত জুড়ে হিন্দু সাম্রাজ্য গঠন করবে। আচ্ছা, এই সময় হিন্দু বা মারাঠারা কেন এই শক্তিটা পেল? আফজল খাঁকে হত্যা করেছিল সেটা ঠিক আছে, কিন্তু আর একটা কারণ ছিল। দেখো, সেই সময় সারা ভারত জুড়ে মুসলিম সাম্রাজ্য অর্থাৎ হিন্দু এবং মারাঠারা চাইছিল যে এই মুসলিম সাম্রাজ্যের অবসান ঘটুক আর সেখানে হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা হোক। আর ঠিক এমন সময়তেই শিবাজি একটা নিজের কৃতিত্ব প্রতিষ্ঠা করলো সকলের কাছে। তাহলে এরপরে শিবাজি ফুল ফর্মে উইথ ফুল সাপোর্ট অফ হিন্দু অ্যান্ড মারাঠা, শিবাজি প্রসিড টু কভার দ্য হোল ইন্ডিয়া। তাহলে এরপরের যুদ্ধগুলো কী হবে দেখো। তাহলে এরপরের যুদ্ধগুলো কী হবে দেখো। যখন 1569-এ শিবাজি আফজল খাঁকে হত্যা করলো, তখন বিজাপুরের সুলতান শিবাজির বিরুদ্ধে সৈন্য পাঠায়।
সেই সৈন্য গিয়ে 1659 নাগাদ বিজাপুরের সুলতান শিবাজির বিরুদ্ধে সৈন্য পাঠায়, আর যুদ্ধ হয় ব্যাটেল অফ প্রতাপগড়। 1659 ব্যাটেল অফ প্রতাপগড় বিটুইন শিবাজি অ্যান্ড দ্য সুলতান অফ বিজাপুর। এই যুদ্ধে শিবাজি জয়লাভ করে। তাহলে শিবাজির আরও একটা জয়। তাহলে ব্যাটেল অফ প্রতাপগড়, এটা লেখা যাচ্ছে না, দেখে নাও, এটা প্রতাপগড় লেখা আছে। ব্যাটেল অফ প্রতাপগড় 1659। দুই কী ছিল? ব্যাটেল অফ কোলাপুর। ব্যাটেল অফ কোলাপুর কবে ছিল? 1659। এই সময় শিবাজি কোলাপুর আক্রমণ করে এবং বিজাপুরের সুলতান, তখন কোলাপুর ছিল বিজাপুরের সুলতানের অধীনে। যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? বিটুইন শিবাজি অ্যান্ড জেনারেল রুস্তম জামান। এই যুদ্ধে শিবাজি জয়লাভ করে, রুস্তম জামান অন বিহাফ অফ বিজাপুর পরাজিত হয়। তখন বিজাপুরের সুলতান বুঝতে পারে তার পক্ষে আর শিবাজির বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। তখন বিজাপুরের সুলতান কেম টু ঔরঙ্গজেব। তখন ঔরঙ্গজেবের কাছে এসে সাহায্য প্রার্থনা করে এবং এরপরে ঔরঙ্গজেব এবং বিজাপুরের সুলতান, ঔরঙ্গজেব অ্যান্ড সুলতান অফ বিজাপুর মিলিতভাবে শিবাজির উপর আক্রমণ করে। সেই সময় শিবাজি কোথায় বাস করছিল? পানহালা দুর্গে। পানহালা দুর্গে, সেই সময় শিবাজি পানহালা দুর্গে অবস্থান করছে। শিবাজি বুঝতে পারে যে তার পক্ষে এই ঔরঙ্গজেব আর বিজাপুরের সুলতানের মিলিত শক্তির বিরুদ্ধে জয় লাভ করা সম্ভব না। সুতরাং শিবাজি পালিয়ে যায় পানহালা দুর্গ থেকে। একটা জিনিস দেখো, শিবাজি আর রাজপুতদের মধ্যে তফাৎটা কি? রাজপুতরা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পিঠ ফিরিয়ে পালিয়ে যায়নি, তারা যুদ্ধক্ষেত্রে বীরের মতো লড়াই করে প্রাণ দিয়েছে। কিন্তু শিবাজি চালাকি করে তখন এই পানহালা দুর্গ থেকে পালিয়ে যায় সুড়ঙ্গ পথে। অর্থাৎ এইভাবে এই যুদ্ধটাকে শিবাজি হ্যান্ডেল করেছিল। এই পানহালা দুর্গে শিবাজি পালিয়ে যাওয়ার পরে এই ঔরঙ্গজেব শিবাজিকে উপাধি দিয়েছিল পার্বত্য মুশিক। পার্বত্য মুশিক বা পাহাড়ি ইঁদুর। পাহাড়ি ইঁদুর। তাহলে এই হলো প্রথম তিনটে কাহিনী। দেখো, ব্যাটেল অফ প্রতাপগড়, এই প্রতাপগড়টা ভালো করে লেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি আর একবার। ব্যাটেল অফ প্রতাপগড় 1659, ব্যাটেল অফ কোলাপুর 1659 বিটুইন শিবাজি অ্যান্ড রুস্তম জামান অন বিহাফ অফ রুস্তম জামান। এই সময় শিবাজি বিজাপুরের সুলতানের পক্ষ থেকে ছিল। ঔরঙ্গজেব এবং সুলতান অফ বিজাপুর একসঙ্গে অ্যাটাক করে পানহালা দুর্গে। এরপরে কী হবে দেখো, শিবাজি তো থেমে থাকার পাত্র নয়, তাই ঔরঙ্গজেব সেটা জানতো। দেখো, 1660 নাগাদ ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ। এই শায়েস্তা খাঁ কে ছিল? ঔরঙ্গজেবের মামা। ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ টু কন্ট্রোল শিবাজি। এই শায়েস্তা খাঁ এসে শিবাজির দুর্গ ঘিরে ফেলে। এই সময় শিবাজি কোন দুর্গে বাস করছিল? পুনের দুর্গ। এই পুনের দুর্গ ঘিরে ফেলে। অর্থাৎ দুর্গ ঘিরে ফেলার ফলে
দুর্গ ঘিরে ফেলার ফলে বাইরে থেকে বিভিন্ন যে সাপ্লাই, ওয়াটার, ফুড এইসব আর আসছিল না। তখন কিন্তু শিবাজি একটা বড় সমস্যায় পড়েছিল। এবং এরপরে যখন এই শায়েস্তা খাঁর সৈন্যবাহিনীরা শিবাজির দুর্গ ঘিরে বসে আছে, অনেক দিন হয়ে গেছে, অর্থাৎ সৈন্যবাহিনীরা এবারে একটু তাদের কাজে ঢিল দিয়েছে, অতটা আর কড়া গার্ড নেই, স্ট্রং গার্ড আর নেই। তখন 1663 নাগাদ শিবাজি বরের ছদ্মবেশে পালিয়ে যায়। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। কীভাবে এই বরের ছদ্মবেশে পালিয়ে গিয়েছিল? দেখো, মারাঠারা যখন এই শায়েস্তা খাঁ যখন এই দুর্গ ঘিরে আছে, তখন একটা বরযাত্রী যাচ্ছে এবং সেই বরযাত্রীর বর হিসেবে ছিল শিবাজি। মাথায় ছিল সেহেরা ঢাকা। মারাঠারা রাত্রিবেলা সেহেরা মুখে সেহেরা ঢাকা থাকে, সেই অবস্থায় বিয়ে করতে যায়। সেই বরযাত্রী আর কেউ ছিল না, ছিল ওই শিবাজি শায়েস্তা খাঁর শিবির অ্যাটাক করে এবং শায়েস্তা খাঁর শিশুপুত্র এবং আরও 40 জন মোগলকে হত্যা করে। এবং এই শিবাজির ছুরির আঘাতে শায়েস্তা খাঁর একটা আঙুল কেটে বাদ চলে যায়। কোনো ক্রমে 1663-তে শায়েস্তা খাঁ পালিয়ে বাঁচে, সে ঔরঙ্গজেবের কাছে যায়। এই ঘটনা শুনে, এই কাহিনী শুনে ঔরঙ্গজেব শায়েস্তা খাঁকে কি কিছু বলবে না? ঔরঙ্গজেব তো শায়েস্তা খাঁকে পাঠিয়েছে টু কন্ট্রোল শিবাজিকে দমন করার জন্যে, কিন্তু শায়েস্তা খাঁ ওয়াজ ফেল্ড। সেই জন্য অ্যাজ এ পানিশমেন্ট ঔরঙ্গজেব সেন্ট শায়েস্তা খাঁ টু বেঙ্গল। পানিশমেন্ট হিসেবে ঔরঙ্গজেব শায়েস্তা খাঁকে বাংলার সুবাদারিতে পাঠিয়ে দিয়েছিল। বলেছিল, যাও, তুমি চলে যাও, কারণ একটা শিবাজিকে দমন করতে দিয়েছি, তুমি তাও পারলে না। ঠিক এখনকার জীবনে যেমন হয়, কোনো আইএএস আইপিএস বা কোনো অফিসারদের কোনো সমস্যা হলে তাদেরকে পাঠিয়ে দেয়, হয় সুন্দরবনে পাঠিয়ে দেয় বা কখনো পাহাড়ি এলাকায় আরও অ্যাজ এ পানিশমেন্ট হিসেবে তাদেরকে ট্রান্সফার করে দেয়। ঠিক সেই রকম এই শায়েস্তা খাঁকেও বেঙ্গলে পাঠিয়ে দিয়েছিল ঔরঙ্গজেব। তাহলে এরপরে কি চুপ করে থাকবে আর? কারণ ঔরঙ্গজেব জানে শিবাজিকে দমন করতে না পারলে শিবাজি পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের ধ্বংসের কারণ হয়ে যাবে। সেই জন্য 1665 নাগাদ ঔরঙ্গজেব সেন্ট জয়সিংহ। এই সময় শিবাজি ছিল কোথায়? ছিল পুরন্দরের দুর্গতে এই সময় শিবাজি অবস্থান করছিল। চারিদিক থেকে এই জয়সিংহ পুরন্দরের দুর্গ ঘিরে ফেলে। আর এইবারে আর আগের মতো সেই বরযাত্রী এলাও বা অন্য কোনো যাত্রী এলাও ছিল না, পুরো নাকাবন্দি চলছিল। তাহলে পালানোর কোনো পথ না পেয়ে শিবাজি জয়সিংহের সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। অ্যাকচুয়ালি দেখো, এই সময়তেও কিন্তু শিবাজি পালিয়ে যেতে পারতো। কেন পারেনি? তখন পুরন্দরের দুর্গে শিবাজির সঙ্গে তার ফ্যামিলিও ছিল, তাই একসঙ্গে ফ্যামিলিকে সঙ্গে নিয়ে পালানোর কোনো উপায় ছিল না শিবাজির। 1665 দ্য ট্রিটি অফ পুরন্দর, ভেরি ইম্পর্টেন্ট। 1665 দ্য ট্রিটি অফ পুরন্দর। দেখো, এই পুরন্দরের সন্ধির শর্ত কী ছিল? টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল: 1, শিবাজি মোগলদের সার্বভৌমত্ব মেনে নেবে। 2 কী হবে? শিবাজি মোগলদের 23টি দুর্গ সহ কয়েকটি জেলা ছেড়ে দেবে।
এই জেলাগুলো থেকে বাৎসরিক 20 লক্ষ টাকা রাজস্ব আদায় হতে পারে। তিনে কি ছিল? তিনে ছিল শিবাজি তার শিশুপুত্র শম্ভুজিকে মুঘল রাজদরবারে 5000 মনসবদার হিসেবে পাঠাবে। পাঁচে কি ছিল? যে শিবাজি মোগলদের সাহায্য করবে বিজাপুরের সুলতানের বিরুদ্ধে। শিবাজি উইল হেল্প দ্য মুঘল এগেনস্ট বিজাপুর। তাহলে এই হলো পুরন্দরের সন্ধির শর্ত। কিন্তু এই পুরন্দরের সন্ধির শর্ত যে শিবাজি উপেক্ষা করবে না তার তো কোনো সিকিউরিটি নেই, কারণ সে ছিল মারাঠা বীর। সেই জন্য 1666 নাগাদ জয়সিংহ শিবাজিকে মোগল রাজদরবারে ইনভাইট করে। জয়সিংহ ইনভাইটেড শিবাজি অন বিহাফ অফ ঔরঙ্গজেব। সুতরাং এই ইনভাইট পেয়ে শিবাজি তার শিশুপুত্র শম্ভুজি সহ ইনভাইট করেছিল শিবাজিকে। শিবাজি তার শিশুপুত্র শম্ভুজিকে নিয়ে মোগল রাজদরবারে আসে এবং সেখানে এসে শিবাজি অপমান ফিল করে। কী সেই অপরাধ? অপমান, নট অপরাধ। সেখানে এসে শিবাজি অপমান ফিল করে। কী সেই অপমান? দেখো, শিবাজিকে সেই সময় মুঘল রাজদরবারে 3য় শ্রেণীতে দাঁড় করানো হয়েছিল। একটা সারি ছিল, প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। এই শিবাজিকে 3য় সারিতে দাঁড় করানো হয়েছিল। শিবাজি তাদের মুঘলদের বলে, অর্থাৎ ঔরঙ্গজেবকে, যে কেন তাকে 3য় সারিতে দাঁড় করানো হলো। তখন তারা জানায়, অর্থাৎ ঔরঙ্গজেবের তরফ থেকে, যে প্রথম সারিতে আছে 10,000 মনসবদার, দ্বিতীয় সারিতে আছে 7,000 মনসবদার, আর তৃতীয় সারিতে আছে এই শিবাজি। তখন শিবাজি অপমান ফিল করে। দুটো ঘটনা ঘটেছিল। একটা হলো এই ঘটনা, অপমান ফিল করা, আর দুইয়ে ছিল এই সময় শিবাজিকে বলা হয় যে তুমি নতজানু হয়ে ঔরঙ্গজেবকে স্যালুট জানাও। অর্থাৎ তখনকার রাজাদেরকে অভিবাদন করার যে পদ্ধতি, সেই নতজানু হয়ে ঔরঙ্গজেবকে অভিবাদন জানাতে বলা হয়। কিন্তু শিবাজি তো একজন রাজা, সে কেন নতজানু হবে অন্য একজন রাজার কাছে? শিবাজি রিফিউজ করে। তখন এই শিবাজি এবং তার শিশুপুত্র শম্ভুজিকে, শিবাজি অ্যালং উইথ শম্ভুজি ওয়াজ অ্যারেস্টেড। তখন শিবাজি এবং তার শিশুপুত্র শম্ভুজি মুঘল রাজ দরবারে বন্দী হয়। কত সাল নাগাদ বন্দী হয়েছিল? 1666 নাগাদ। এখানে যখন অনেক দিন হয়ে গেছে, তখন শিবাজির আর উঠে দাঁড়ানোর কোনো রাস্তা নেই। অর্থাৎ শিবাজির আর ঘুরে দাঁড়ানোর এবং আবার রাজ্য বিস্তার করার কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা বন্ধ। তখন শিবাজি ঔরঙ্গজেবকে জানায় যে আমার তো জীবনের শেষ পর্যায়ে চলে এসেছে, আমাকে মন্দিরে কিছু ফল আর মিষ্টি পাঠাতে দাও, আমাকে কিছু পুণ্য করতে দাও। আর ঔরঙ্গজেব তখন শিবাজিকে অ্যালাউ করে শিবাজির সেই দাবি, আর সেটাই হয়ে যায় ঔরঙ্গজেবের পক্ষে সর্বনাশ আর শিবাজির পক্ষে আশীর্বাদ। অনেক দিন ধরে ফলের ঝুড়িতে করে ফল আর মিষ্টি মন্দিরে পাঠানো হচ্ছিল শিবাজির তরফ থেকে, এবং প্রত্যেক দিনই ফলের ঝুড়িগুলো চেক করানো হতো যে সেই ফলের ঝুড়িতে কী আছে। অনেক দিন যখন হয়ে গেছে আর সেই ফলের ঝুড়ি চেক তেমন হচ্ছে না, অর্থাৎ সিপাহি শান্তিরাও ঢিল দিয়ে দিয়েছে কাজে। এমনই একদিনে শিবাজি সেই ফলের ঝুড়িতে করে পালিয়ে যায়। একটা ফলের ঝুড়িতে থাকে শিবাজি, অন্য ফলের ঝুড়িতে থাকে তার পুত্র শম্ভুজি। শিবাজি মোগল রাজদরবার থেকে এইভাবে পালিয়ে যায়। তখন
ঔরঙ্গজেব বুঝতে পারে যে এইভাবে শিবাজিকে আর দমন করা সম্ভব না। তখন ঔরঙ্গজেব শিবাজিকে রাজা বলে মেনে নেয়, শিবাজিকে রাজা উপাধি দেয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে শিবাজিকে রাজা উপাধি কোন মোগল সম্রাট দিয়েছিল? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, হবে ঔরঙ্গজেব। এরপরে শিবাজি ক্রমে ক্রমে পুরন্দরের সন্ধির দ্বারা যে 23টি দুর্গ মোগলদের দিয়েছিল, সেই 23টি দুর্গ শিবাজি উদ্ধার করে এবং 1774 নাগাদ 1774 নাগাদ শিবাজি টাইটেল নেয় ছত্রপতি। ছত্রপতি শিবাজি, শিবাজি টুক দ্য টাইটেল অফ ছত্রপতি ইন দ্য ইয়ার অফ 1774 এবং আরেকটা টাইটেল নিয়েছিল গো ব্রাহ্মণ প্রতিপালক, গো ব্রাহ্মণ প্রতিপালক। এবং এই 1774-তেই রায়গড় দুর্গে মহাসমারোহে শিবাজি রাজ্যাভিষেক হয়। রায়গড় দুর্গে মহাসমারোহে শিবাজির রাজ্যাভিষেক হয়। সুতরাং শিবাজি এখন থেকে রাজা, একজন সোভারেন রাজা, সার্বভৌম রাজা। এই হলো শিবাজির কাহিনী। তো এরপরে 1880 নাগাদ শিবাজির মৃত্যু হয়। শিবাজি ওয়াজ পাস্ট অ্যাওয়ে ইন দ্য ইয়ার অফ 1880। এই শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি সিংহাসনে বসবে, কিন্তু শম্ভুজি শিবাজির মতো অতটা রণকৌশলী ছিল না। শম্ভুজি মোগল বাহিনীর হাতে পরাজিত এবং নিহত হয়। এরপরে শম্ভুজির শিশুপুত্র শাহু এবং আরও পরিবারের অনেকজন মেম্বার মোগল বাহিনীর হাতে বন্দী হয়। এই মোগল বাহিনী যখন শিশুপুত্র এবং আরও কয়েকজনকে তার পরিবারের বন্দী করে, তখন শম্ভুজির ভাই রাজারাম পালিয়ে যায়। এই রাজারাম মোগলদের হাতে বন্দী হয়নি, চালাকি করে পালিয়ে যায় এই রাজারাম। রাজারামের মৃত্যুর পর, এই রাজারাম কে ছিল? শিবাজির পুত্র শম্ভুজির ভাই। এই রাজারামের মৃত্যুর পর তার বিধবা পত্নী তারাবাই, যখন রাজারামের মৃত্যু হয় তখন তারাবাই অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট ছিল। তখন তারাবাই তার ছেলে তৃতীয় শিবাজিকে মারাঠাদের সিংহাসনে বসায়। তারাবাই তার পুত্রকে তৃতীয় শিবাজি নাম দিয়ে মারাঠা সিংহাসনে বসায় এবং মোগলদের বিরুদ্ধে আবার সংগ্রামে লিপ্ত থাকে। তাহলে এই হলো শিবাজির টোটাল স্টোরি। আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। দেখো, শিবাজির জন্ম, ফাদার ছিল শাহজি ভোঁসলে, মাদার ছিল জিজাবাই। শিবনের গিরিদুর্গে 1627, মতান্তরে 1630 শিবাজির জন্ম হয়। প্রথমে তোরনা নামক দুর্গ দখল করে। পশ্চিমঘাট পর্বতমালার কাছে অবস্থিত মাউলিদের নিয়ে একটা শক্তিশালী সংঘ গঠন করে। এরপর 1659 নাগাদ আফজল খাঁকে হত্যা করে। আর এটাই ছিল শিবাজির জীবনের ক্লাইম্যাক্স মুহূর্ত, শিবাজির জীবনের ক্লাইম্যাক্স মোমেন্ট, যে যখন সে আফজল খাঁকে হত্যা করলো, তখন মারাঠারা একটা নতুন স্বপ্নে জাগরিত হয়। তারা দেখে যে তারা একজন লিডার পেয়ে গেছে শিবাজিকে, টু ফট এগেনস্ট মুঘল দ্য মুসলিম। তারপরে প্রতাপগড়ের যুদ্ধ হলো 1659 বিটুইন দ্য সুলতান অফ বিজাপুর অ্যান্ড শিবাজি। দেন 1659 দ্য ব্যাটেল অফ কোলাপুর বিটুইন রুস্তম জামান এবং শিবাজি। তারপর এলো শায়েস্তা খাঁ
শায়েস্তা পরে এলো পুরন্দরের সন্ধি, দ্য ট্রিটি অফ পুরন্দর 1665। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শিবাজি থেকে দেখো, শিবাজি থেকে কোশ্চেন কী কী আসবে। পুরন্দরের সন্ধি কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, ছত্রপতি টাইটেল কে নিয়েছিল, ব্যাটেল অফ প্রতাপগড় কবে কোথায় হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল, ব্যাটেল অফ কোলাপুর কবে কাদের মধ্যে হয়েছিল, শিবাজির মৃত্যু 1774 শিবাজি টুক দ্য টাইটেল অফ ছত্রপতি। তাহলে এই হলো শিবাজির ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, যদি ভালো না লাগে ডিসলাইক করবে। লাইক এবং ডিসলাইক বোথ আর অ্যাকসেপ্টেবল টু মি। লাইক এবং ডিসলাইক দুটোই আমার পছন্দ, তোমাদের যেটা ইচ্ছা দেবে, তবে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবে। আমরা আজকের ক্লাসে অফিসিয়ালি মোঘল ডাইনাস্টি শেষ করলাম, কারণ এই শিবাজিও মোঘল ডাইনাস্টির সঙ্গে জড়িত ছিল। এরপরে আমরা মডার্ন হিস্ট্রি শুরু করব, এনশিয়েন্ট হিস্ট্রি শুরু করব এবং এই মোঘল ডাইনাস্টির উপরে এমসিকিউ সিরিজ নিয়ে আসব। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আশা করি তোমরা উপকার পাবে। ওকে, গুড বাই।